23শে মার্চ 1971 দিনটা উদযাপিত হবার কথা ছিল পাকিস্তান দিবস হিসাবে। সত্যিকার অর্থে পাকিস্তান দিবসই ছিল দিনটি, কিন্তু এই অঞ্চলের মানুষ সেদিন আর পাকিস্তান দিবস উদযাপন করেনি। সারা বাংলাদেশে বাড়িতে বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা তারা তুলে দিয়েছিল সেদিন। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব, তিনিও সেদিন তার বাড়িতে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের পরিক্রমায় 23শে মার্চ অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সেই গুরুত্বপূর্ণ ঘটনার বিবরণ শুনবো আজকে। দর্শক, আমাদের প্রতিদিনকার মতো মার্চের ধারাবাহিক আলোচনায় আজকে আমার আমন্ত্রণে অতিথি হিসাবে আছেন লেখক এবং টরন্টোর বাংলা টিভির প্রধান নির্বাহী সাজ্জাদ আলী। সাজ্জাদ ভাই, আমরা একদম আলোচনায় চলে যাব। 23শে মার্চ 1971, 2026-এ দাঁড়িয়ে আমরা পেছন ফিরে তাকাচ্ছি বাংলাদেশের অভ্যুদয়ের দিনগুলোর দিকে। শুনি আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে আবারও আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্যে। মার্চ নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। সেই ভালো লাগাটা আপনি একাধিকবার এবছরে উস্কে দিলেন, অনেক ধন্যবাদ। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই অনুষ্ঠান যারা দেখছেন সেই দর্শকদের প্রতি। সাগর ভাই, আপনি যেমনটা বলছিলেন যে পাকিস্তান আমলে এই 23শে মার্চ তারিখটি পাকিস্তান দিবস অর্থাৎ পাকিস্তানের জাতীয় দিবস হিসেবে পালিত হতো সরকারিভাবে। আমি আমাদের দর্শকদের জন্য এই পাকিস্তান দিবসটার একটু একটু গোড়ার ঘটনা বলি। 1940 সালের এই দিনে তখন ওই ব্রিটিশ বিরোধী আন্দোলন চলছে ভারতবর্ষে। তো 1940 সালের এই দিনে আহ লাহোরের মিন্টো পার্কে পাকিস্তান মুসলিম লীগের বার্ষিক সম্মেলন হচ্ছিল। সেই বার্ষিক সম্মেলনে একটা প্রস্তাব পাশ হয় যে ভারতবর্ষের মুসলিম অধ্যুষিত যেসব প্রদেশ রয়েছে সেগুলো নিয়ে মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করা হবে। তো ওই দিন থেকে অর্থাৎ 1940 সালের 23 মার্চের ওই সম্মেলন থেকেই আসলে পাকিস্তানের গোড়াপত্তনের ইতিহাস শুরু। সেই কারণেই 1947-এ পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর থেকে বিশেষ এই দিনটিকে 23 মার্চ দিনটিকে জাতীয় দিবস হিসেবে বা পাকিস্তান দিবস বলা হতো, তখন পাকিস্তান দিবস হিসেবে পালন করা হতো। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে পাকিস্তানের জাতীয় পতাকা পতপত করে উঠত। আয়োজিত হতো সামরিক বাহিনীর কুচকাওয়াজ, সভা সমাবেশ, নানা ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান। তো এই যে সেই পাকিস্তান রাষ্ট্রের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন, সেই দিনটি যখন এলো 1971 সালে, তখন পূর্ব পাকিস্তানের জনসাধারণের জন্য পাকিস্তান আর রিলিভেন্ট না, পাকিস্তানের অস্তিত্ব আর এদের মনে নেই। তো তারা পাকিস্তান দিবসের পরিবর্তে এদিন পালন করলো প্রতিরোধ দিবস হিসেবে, অর্থাৎ পাকিস্তান সামরিক বাহিনী এবং পাকিস্তান পন্থীদের প্রতিরোধ দিবস হিসেবে এই দিনটি পালিত হলো। তো এই 23 তারিখটা যে পাকিস্তান দিবস পালিত হবে না, সেটা যে প্রতিরোধ দিবস পালিত হবে, সেটা আসলে বঙ্গবন্ধুরই একটা ঘোষণা ছিল। বঙ্গবন্ধু এটা আগেভাগেই ঘোষণা করেছিলেন যে পূর্ব পাকিস্তানের জনসাধারণ পাকিস্তান দিবস পালন করবে না, বরং তারা ওই দিনে
প্রতিরোধ দিবস হিসেবে পালন করবে। তো যথারীতি আমরা জানি যে মার্চের 23 তারিখ বা মার্চের 2 তারিখ থেকে যে অসহযোগ আন্দোলন সারা বাংলায় চলছিল, সেটা তখন তুঙ্গে। তখন এলো এই পাকিস্তানিদের কাছে পাকিস্তান দিবস আর বাঙালিদের কাছে প্রতিরোধ দিবস। ঢাকা শহর একটা নতুন মাত্রায় আন্দোলনে ফেটে পড়লো, আন্দোলনের রূপটা একটা নতুন মাত্রা নিল এই 23 তারিখে। তো এই প্রতিরোধ দিবস উপলক্ষে এদিন সকাল 6টায় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ছাত্র জনতা, শুধু ছাত্ররা নয়, তাদের সাথে হাজার হাজার জনতাও যোগ দিল। তারা প্রভাত ফেরি করলো, আমার সোনার বাংলা, জয় বাংলা, বাংলার জয়, এইসব গান গেয়ে তারা প্রভাত ফেরি করলো। প্রভাত ফেরিটি আজিমপুর কবরস্থানে গিয়ে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক সহ বাঙালির গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন তাদের স্মৃতির উদ্দেশ্যে এই প্রভাত ফেরিটি উৎসর্গ করা হলো এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করা হলো। প্রভাত ফেরিটি আসলে আজিমপুর কবরস্থানে যে শেষ হলো। ওই দিনই অর্থাৎ ওই 23 মার্চ ভোরে রাজধানীর সচিবালয়, হাইকোর্ট, সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজারবাগ পুলিশ লাইন সহ সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে পাকিস্তানের জাতীয় পতাকা আর উড়ল না, উড়ল স্বাধীন বাংলাদেশের পতাকা। আমরা এর আগে একদিন আলোচনা করেছিলাম যে এর আগেই বাংলাদেশের স্বাধীনতার প্রথম পতাকাটার চিত্রায়ন হয়ে গেছে অলরেডি। সেটা খবরের কাগজেও, সমস্ত খবরের কাগজে সেটা ছাপাও হয়েছে। তো সেই বাংলার নতুন বাংলাদেশের নতুন পতাকা পথ করে সমস্ত ভবনে উঠতে থাকলো। পাকিস্তানের পতাকার কোথাও দেখা যায় না, তবে কিছু ব্যতিক্রম ছিল। একমাত্র প্রেসিডেন্ট ভবন, গভর্নর হাউস, ঢাকা ক্যান্টনমেন্ট এবং তেজগাঁ বিমানবন্দরে কড়া সামরিক নিরাপত্তায় সেদিন পাকিস্তানের পতাকা উড়াতে হয়েছিল। আর সারা ঢাকা শহর ছিল স্বাধীন বাংলা, স্বাধীন বাংলাদেশের পতাকায় শোভিত। ঢাকা শহরটা ইনফ্যাক্ট সেদিন একটা পতাকার শহর এবং সেটা স্বাধীন বাংলাদেশের পতাকার শহর হিসেবেই আবির্ভূত হয়েছিল। 23 মার্চ ভোর থেকেই ছাত্র, শিক্ষক, পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিক সহ সর্বস্তরের জনতা একের পর এক মিছিল নিয়ে বঙ্গবন্ধুর 32 নম্বরের বাড়ির সামনে জড়ো হতে থাকে। প্রত্যেকটা মিছিল বঙ্গবন্ধু নিজে বাড়ির গেটে এসে তাদেরকে স্বাগত জানান এবং তাদের উদ্দেশ্যে দু কথা বলেন। কারণ নেতার মুখ থেকে দুটো কথা না শুনে কোনো মিছিলই তো আর ওখান থেকে বিদায় হয় না। এই যে মিছিলগুলো আসছিল, সেই মিছিলের প্রত্যেকের হাতে হয় বাঁশের লাঠি, নয় দেশি অস্ত্র শস্ত্র ইত্যাদি ছিল। অর্থাৎ একটা বিদ্রোহের যে একটা ব্যাপার বাঙালির মধ্যে, সেটা তাদের উচ্চারণে, তাদের জেস্চারে, পোস্টারে, এভরিহোয়ার এই বিদ্রোহটা সেদিন দেখা গিয়েছিল। জনতার সম্মিলিত কণ্ঠের উচ্চারণ ছিল জয় বাংলা। জয় বাংলা স্লোগানে মুখরিত ছিল সেদিন ঢাকা শহর। খুব সকালে বঙ্গবন্ধু নিজে, যেমনটা আপনি বলছিলেন শুরুতে, বঙ্গবন্ধু নিজে তার বাসভবনে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। তার পতাকা উত্তোলনের সময় সমবেত কণ্ঠে জয় বাংলা, বাংলার জয় এই গানটি গীত হয়। পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু যখন পতাকা উত্তোলন শেষ করলেন, তখন বঙ্গবন্ধুর বাড়িতেই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্যরা সামরিক কায়দায় পতাকার প্রতি সম্মান জানায়। আমরা জানি যে সেনাবাহিনীর
পতাকাকে স্যালুট করবার একটা বিশেষ রীতি আছে, আর একটা, এটা গার্ড অফ অনারের মতো। হ্যাঁ হ্যাঁ, গার্ড অফ অনার টাইপের একটা ধরন আছে। সেই ঠিক সেই আদলে এই আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর সদস্যরা আম, স্বাধীন বাংলাদেশের পতাকাকে স্যালুট জানায়। বঙ্গবন্ধু উপস্থিত থেকে জনতার পক্ষে সেই স্যালুট গ্রহণ করেন। আম, একটু একটু বলি, আজকে যেমন ঢাকা শহরে আমরা সমস্ত দেশের দূতাবাসের প্রধান অফিসগুলো দেখি, পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান তো একটা প্রদেশ, কিন্তু পাকিস্তানের রাজধানী ছিল ইসলামাবাদে। তো বিদেশি সমস্ত মিশন এবং মিশনের প্রধান অফিসগুলো ইসলামাবাদেই ছিল। ঢাকায় তাদের একটা কনসুলেট অফিস ছিল। তো এই ঢাকার যে কনসুলেট অফিস গুলো ছিল, সেই সব কনসুলেট অফিসে যেমন ইংল্যান্ডের হাই কমিশন অফিস, সোভিয়েত কনসুলেট, চীন, ইরান, ইন্দোনেশিয়া, নেপাল, এই এই সমস্ত আরো যে সমস্ত দেশের কনসুলেট ছিল ঢাকায়, সমস্ত ভবনেই স্বাধীন বাংলাদেশের পতাকা ওড়ে। ব্যাপারটা এমন নয় যে পাকিস্তানে নিযুক্ত কনসুলেট জেনারেলরা স্ব উদ্যোগে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, তা না, কিন্তু জনমতের তো একটা চাপ আছে। তারপরে ওই সংশ্লিষ্ট ওই দূতাবাসগুলোতে তো বাঙালি কর্মকর্তা কর্মচারীরাও আছেন। তাদের চাপের মুখে, তাদের আন্দোলনের মুখে ওসব কনসুলেটে এই স্বাধীন বাংলাদেশের পতাকা সেদিন উঠতে দেখা যায়। যেমনটা বলছিলাম যে প্রতিবাদের নানা ভাষা আছে। মার্চ 23, 1971 বাঙালির প্রতিবাদের ভাষা ছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। এরপরে যদি আমরা আসি, তাহলে আমরা দেখব যে ওই দিনই 23 মার্চ সকাল 9টায় ঢাকার আউটার স্টেডিয়ামে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে জয় বাংলা বাহিনী নামে একটা বাহিনী গঠন করা হয়েছিল। সেই জয় বাংলা বাহিনীর কুচকাওয়াজ এবং যুদ্ধের মহড়া, আই রিপিট এগেইন, যুদ্ধের মহড়া, যুদ্ধের মহারা। যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হয় পল্টন ময়দানে। স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে ছাত্র সংগ্রাম পরিষদ। এই একটু ছাত্র সংগ্রাম পরিষদের সম্পর্কে দুটো একটা কথা একটু নিশ্চয়ই। একটু একটু আমি বলি। জি। বঙ্গবন্ধুর 4জন খলিফা ছিল, তারা সবাই ছাত্রলীগের নেতৃস্থানীয় নেতা। ওই সময়ে 71-এ 4 খলিফা বললে ওই 4জনকে বোঝানো হতো। তাদের মধ্যে আসম আব্দুর রব ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি, আব্দুল কুদ্দুস মাখুন ছিলেন তৎকালীন ডাকসুর সাধারণ সম্পাদক, শাহজাহান সিরাজ ছিলেন তৎকালীন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, আর নূরে আলম সিদ্দিকী, উনি ছিলেন তৎকালীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তো এই 4জনকে 4 খলিফা নামে ডাকা হতো। তো এই 4 খলিফা আসলে বঙ্গবন্ধুর একটা পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করে একটা স্বাধীন দেশ হিসেবে রূপান্তরিত করা, কিন্তু চারটিখানি কথা না, মহা কর্মযজ্ঞ, মহা মহা কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞে বঙ্গবন্ধুর এরা ছিলেন ডান হাত। বঙ্গবন্ধু নীতি প্রণয়ন করতেন, এরা বাস্তবায়ন করত। এরা এই যে আজকালকার আমরা এই যে যে 24শে জুলাই যোদ্ধাদের দেখি, এদের মতো বাটপাড়ও ছিল না, এদের মতো এই দুর্নীতিতেও যুক্ত ছিল না। দেশের মানুষ এদের শ্রদ্ধা করত, আজও করে। আমি মনে করি ওদের 71-এর কার্যক্রমের জন্য দেশের মানুষ আজও এই 4 খলিফাকে সম্মান করে। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে যদি ক্ষমতাধর এবং মানুষের উপরে প্রভাব বিস্তারকারী কোনো ব্যক্তিরা থাকতো, তাহলে আমি বলবো, বিনয়ের সাথে বলবো, অন্য সব রাজনৈতিক নেতৃত্বের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলছি, এই 4জনের উপরেই 7.5 কোটি বাঙালির বঙ্গবন্ধুর পরে বেশি আস্থা ছিল। আস্থা ছিল। তো ওই 23 তারিখের
23 মার্চের যে যুদ্ধ মহড়া দিল ছাত্র সংগ্রাম পরিষদ, বাট ঢাকার যে পরিস্থিতিটা সেদিন হলো, এটা নিয়ে নূরে আলম সিদ্দিকী অর্থাৎ তৎকালীন ছাত্রলীগের সভাপতি, উনি একটা স্মৃতিচারণ করেছেন। আমি সেটা থেকে একটু পড়ে শোনাই আমাদের দর্শক। মিস্টার সিদ্দিকী বলছেন, স্পষ্ট মনে আছে বিউগল আর ড্রাম বাজিয়ে সুরের মূর্ছনায় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি গানের সুর পল্টনে উপস্থিত সব মানুষের চিত্তকে উদ্বেলিত করেছিল। এ সময় সামরিক কায়দায় মঞ্চে দণ্ডায়মান স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের 4 নেতাকে অভিবাদন দেওয়া হয়। অর্থাৎ জনতা ওই 4 খলিফাকে অভিবাদন দিচ্ছে। আমি যে একটু আগে বলছিলাম যে বঙ্গবন্ধুর পরেই আসলে ওদের স্থান ছিল ওই সংগ্রামের জায়গায়, এটা তার আরেকটা প্রমাণ যে জনতা তাদেরকে অভিবাদন দিচ্ছে। তো বিনয়ের সাথে নুরে আলম সিদ্দিকী সাহেব লিখছেন যে বঙ্গবন্ধুর পক্ষে আমরা সেই অভিবাদন সেদিন গ্রহণ করেছিলাম। এরপরে তিনি আরো লিখছেন যে ছাত্র সংগ্রাম পরিষদের 4 নেতা আমরা মঞ্চে দাঁড়িয়েছিলাম, অনেক ব্রিগেড সাজানো হয়েছিল। ওই ছাত্রদের বিভিন্ন দলে দলে ভাগ করে সামরিক কায়দায় সামরিক বাহিনীর যেমন ব্রিগেড থাকে ওই রকমের ব্রিগেড সাজানো হয়েছিল। একটির পর একটি ব্রিগেড অভিবাদন জানিয়ে মঞ্চ অতিক্রম করে পাশে অবস্থান নিচ্ছে, আরেকটি ব্রিগেড মঞ্চের দিকে মাথা বাঁকিয়ে অভিবাদন করে প্যারেড এগিয়ে যাচ্ছে। শেষ ব্রিগেডটি অভিবাদন জানানোর পর আমরা মঞ্চ থেকে নেমে পল্টনের গেটে হাত ধরাধরি করে দাঁড়ালাম। সেখান থেকে ব্যান্ড বাজিয়ে বিউগলে জাতীয় সঙ্গীতের সুর তুলে মিছিল করে দৃপ্ত পদভারে আমরা বঙ্গবন্ধুর 32 নম্বরের দিকে এগিয়ে চললাম। এদিন সাধারণ ছুটি থাকায় জনতার ঢল নামে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে। ভোর থেকে গভীর রাত পর্যন্ত মিছিলের পর মিছিল আসতে থাকে, সবার হাতে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা। বা হাতে স্বাধীন বাংলার পতাকা তুলে ধরে ডান হাত নেড়ে জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু আমাদেরকে বললেন, বাংলার মানুষ কারো করুণার পাত্র নয়, আপন শক্তির দুর্জয় ক্ষমতা বলেই তারা স্বাধীন বাংলার লাল সূর্য পতাকা ছিনিয়ে আনবে। এটা ছিল নূরে আলম সিদ্দিকীর স্মৃতিচারণ। পরবর্তীতে শহীদ জননী জাহানারা ইমাম, তার যে বিখ্যাত বই, আমরা স্বাধীনতার কথা মনে এলে যে বইটির কথা আমাদের মনে পড়ে ৭১-এর দিনগুলি, সেই বইয়ে তিনি এই 23 মার্চ সম্পর্কে লিখছেন যে আজ প্রতিরোধ দিবস। দেখেন সেদিন কিন্তু আসলে সরকারিভাবে পাকিস্তান দিবস, কিন্তু জাহানারা ইমাম লিখছেন যে আজ প্রতিরোধ দিবস। ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। এই যে টার্মিনোলজি গুলো, ইটস ভেরি সিগনিফিক্যান্ট। তো শহীদ জননী লিখছেন যে খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে, ছাদে আগে থেকেই কালো পতাকা উঠছিল, তো তিনি বলছেন খুব সকালে বাড়ি শুদ্ধ সবাই মিলে ছাদে গিয়ে কালো পতাকার পাশে আরেকটা বাঁশে ওড়ালাম স্বাধীন বাংলার নতুন পতাকা, বুকের মধ্যে শিরশির করে উঠল। শহীদ জননী লিখছেন। আমরা 23 মার্চে একটু বোধহয় আমাকে, সাগর ভাই, আপনার 1-2 মিনিট সময় বেশি অ্যালাউ করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। আমি সেই দিনের ঘটনা বলি। আজকে তো বোঝা মুশকিল, সেদিন যারা রাস্তায় ছিলেন, আন্দোলনে ছিলেন, সংগ্রামে ছিলেন, তাদের অধিকাংশই তো আজ আর জগতে নেই। আমাদের তো বই পুস্তক পড়ে এখন আমাদের স্বাধীনতার ইতিহাস জানতে হয়। যারা যুদ্ধ করেছিলেন সেই প্রত্যক্ষদর্শীরা বা সেই প্রত্যক্ষ যোদ্ধারা আজ তো আর তেমন নেই। তো আমি দর্শকদের জন্য, যদি আপনি আমাকে 2-1 মিনিট সময় একটু বেশি অ্যালাউ করেন, তাহলে আমি 23 মার্চের যে সমস্ত ঘটনা ঘটলো সেই ঘটনাগুলো
পরের দিন অর্থাৎ 24শে মার্চের দৈনিক ইত্তেফাকের প্রথম পাতায় একটা প্রতিবেদন আকারে ছাপা হলো। জি আমি সেই প্রতিবেদনটার কিছু অংশ একটু আমি পড়ে শোনাই, তাহলে আমাদের দর্শকরা বুঝতে পারবেন যে সেদিনের অবস্থাটা, মানুষের, বাঙালির মনের অবস্থাটা, বাঙালির মনের জোরটা, ঢাকা শহরের অবস্থাটা, সারা বাংলাদেশের অবস্থাটা আসলে কেমন ছিল। 23 তারিখে যে মিছিলগুলো আসছিল বঙ্গবন্ধুর বাড়িতে, সেই প্রত্যেকটা মিছিলকে বঙ্গবন্ধু কিন্তু অ্যাড্রেস করছিলেন, তাদের স্বাগত জানাচ্ছিলেন, তাদের ধন্যবাদ দিচ্ছিলেন, তাদের উদ্দেশ্যে কিছু না কিছু বলছিলেন। এই বলার মধ্যে তিনি একটা কথা প্রত্যেককেই বলেছেন, নানান কথা বলেছেন, নানান দলকে নানান কথা বলেছেন, কিন্তু একটা কথা তিনি প্রত্যেকটা দলকে বলেছেন, সেটা হলো যে আপনারা অসহযোগ আন্দোলন চালিয়ে যান, কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপরে ছেড়ে দিন। আমি যখন যে কর্মপন্থা নির্ধারণ করব, আপনারা সেই পন্থা অনুযায়ী অসহযোগ আন্দোলন চালাবেন। তাহলে কথাটা ছিল কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপর ছেড়ে আমার দিন। উপর ছেড়ে দেন। দৈনিক ইত্তেফাক পরের দিন শিরোনাম করলো কর্মপন্থা নির্ধারণের ভার আমার উপরে ছেড়ে দিন। এটা ছিল তাদের প্রতিবেদনের শিরোনাম। প্রতিবেদনে প্রতিবেদক লিখছেন, বিক্ষুব্ধ বাংলার 10 দিগন্তে সর্বাত্মক মুক্তি আন্দোলনের পটভূমিতে নয়া আঙ্গিকে আবির্ভূত 23 মার্চের অবিস্মরণীয় দিনে বন্যার স্রোতের মতো স্বীয় বাসভবনে সমাগত জনতার উদ্দেশ্যে ভাষণ দানকালে স্বাধিকার আন্দোলনের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুনরায় বলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। যতদিন 7.5 কোটি বাঙালির সার্বিক মুক্তি অর্জিত না হইবে, যতদিন একজন বাঙালি বাঁচিয়া থাকিবে, এই সংগ্রাম ততদিন চলিবে। কাকডাকা ভোর হইতে রাজপথ জনপদ প্লাবিত করিয়া শহর ও শহরতলির বিভিন্ন দিক হইতে অজস্র জনতার স্রোত প্রবাহিত হইতে থাকে বঙ্গবন্ধুর বাসভবনের দিকে, মিছিলের পর মিছিল। সকাল হইতে 10 ঘন্টা সময়ে 6টি মহিলা মিছিল সহ অন্তত 55টি ছোট বড় মিছিল গতকাল শেখ সাহেবের বাসভবনে আগমন করিয়া মহান জাতির মহান নেতার প্রতি অকুণ্ঠ আস্থার পুনরাবৃত্তি এবং সংগ্রামের দুর্জয় শপথের স্বাক্ষর রাখিয়া যায়। অনেক বড় প্রতিবেদন, আমি শুধু এটুকুই পড়লাম। আমাদের প্রাজ্ঞ দর্শকরা বাকিটা বুঝে নেবেন, নিশ্চয়ই নিশ্চয়ই। নিশ্চয়ই বুঝে নেবেন। আমি শেষ করবার আগে যদি আপনি আমাকে 1 মিনিট একটু জি সময় দেন, তাহলে আহ, এই 23 তারিখের ঘটনাবলী নিয়ে আহ, কি 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 ঘটলো, কি ঘটছে পূর্ব পাকিস্তানে, তা নিয়ে কিন্তু বহির্বিশ্বের মিডিয়ারও প্রবল আকর্ষণ ছিল, তারাও নজর রাখছিল। তো ওই দিনের ঘটনাবলী নিয়ে কলকাতা থেকে প্রকাশিত দৈনিক যুগান্তর পত্রিকা একটা প্রতিবেদন ছাপে। সেই প্রতিবেদনের কিছুটা অংশ আমি আমাদের দর্শকদের শোনাই। সেই প্রতিবেদনের শিরোনাম ছিল পাকিস্তান দিবস নয়, প্রতিরোধ দিবস। এই প্রতিবেদনটা অনেক লম্বা প্রতিবেদন। আমি তার মধ্যে থেকে বেনাপোল সীমান্তে যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা আমাদের দর্শকদের জন্য বলে আমি আজকের মতো শেষ করব আমার কথা। তো প্রতিবেদক লিখছেন, সকাল 10:30 ভারত সীমান্তের পেট্রাপোলের অপর দিকে পূর্ব বাংলার সীমান্ত বেনাপোল। আমরা জানি যে ওদিকটাকে বলা হয় পেট্রাপোল, পেট্রাপোল, এই এদিকটাকে পাশে বলা হয় বেনাপোল। বেনাপোল। তো প্রতিবেদক লিখছেন, ভারত সীমান্তের পেট্রাপোলের ওপারে পূর্ব বাংলার সীমান্ত বেনাপোল এসেছে এক ঝাঁক তরুণ তরুণী, সংখ্যায় তারা শতাধিক হবে, লরিতে করে এসে বেনাপোলে নামলো। তারপর একদম সীমান্তে, যেখানে পাকিস্তানের জাতীয় পতাকা উঠছে, ঠিক তার পাশে
একটি স্ট্যান্ড নির্মাণ করে কয়েক শত কণ্ঠের জয়ধ্বনির মধ্যে, জীবন মরণ সংগ্রামের শপথের মধ্যে জয় বাংলা পতাকা উড়ালো। এই প্রথম সীমান্তে জয় বাংলার পতাকাটি উড়ল। সাগর ভাই, খুব আপ্লুত হয়ে পড়ি যখন মার্চের কথাগুলো শুনি, বলি, ভাবি। আজকেও সেই প্লাবনের মধ্যে ভাসছি এই মুহূর্তে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটি সুযোগ করে দেবার জন্য। আর দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যারা শুনলেন, শুধু এটুকু বলবো আপনাদের উদ্দেশ্যে যে মার্চে বাঙালির মধ্যে যে আবেগ ছিল, বাঙালির মধ্যে যে দ্রোহ ছিল, কারো পক্ষে তা লিখে বা বলে বোঝানো সম্ভব না। আমরা সে চেষ্টা করছিও না। আপনারা শুধু জানবেন বা আপনারা শুধু ভাববেন যে কতটা আবেগ, কতটা মনোবল, কতটা বিদ্রোহ থাকলে দেশকে স্বাধীন করা যায়। আমাদের পূর্বপুরুষরা, আমাদের বাবা, চাচা, মামা, খালা খালুরা, তারা আমাদের জন্য সেই পরিমাণ দ্রোহ দেখিয়ে, সেই পরিমাণ হিম্মত দেখিয়ে, সাহস দেখিয়ে আমাদের জন্য স্বাধীন একটি দেশ রেখে গেছেন। আমরা যেন তা স্বাধীনতার চেতনায়, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা যেন সেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। এটুকুই আপনাদের সবার কাছে প্রার্থনা। ধন্যবাদ। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সাজিদ ভাই। আপনি খুব চমৎকার ভাবে সত্যিকার অর্থে 1971 সালের 23শে মার্চে নিয়ে গিয়েছেন আমাদের। আমার কাছে ঠিক সেরকমটি মনে হয়েছে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। নিশ্চয়ই সাজ্জাদ ভাইয়ের কথার শেষ অংশটুকু ধরে আমিও বলি যে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের বাবা মা, আমার চাচা বা আমাদের স্বজনরা, তারা যে দ্রোহ দেখিয়ে, দেশপ্রেম দেখিয়ে একটি দেশ আমাদের জন্য রেখে গেছেন, সেই দেশটিকে স্বাধীনতার চেতনায়, 71-এর চেতনায় ধরে রাখা, সেটি হচ্ছে আমাদের দায়িত্ব। সেই দায়িত্ব আমাদের পালন করতে হবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা প্রতিদিন আমাদের এই আলোচনা চালিয়ে যাব মার্চ মাস ধরে। ধন্যবাদ সবাইকে।